আজকে চপগুলো বেশ গরম আছে, ভালো খেতে। 5 টাকার ঘুগনি কিন্তু কোথাও পাওয়া যায় না এই পরিমাণে। দামোদর ও শালী নদীর সঙ্গম দেখে এবার আমরা চলে এসেছি মুখার্জিদের জগদম্বা মন্দিরে। স্থানীয়দের কাছে এই মন্দির মুখুজ্জেমা নামেই অধিক পরিচিত। মন্দিরটি বহু প্রাচীন। দাঁড়িয়ে থাকা এই খিলানগুলি এর পরিচয় দেয়। মন্দিরের বাঁদিকে দুটি শিব মন্দিরও রয়েছে। স্থানীয়দের কাছে শুনলাম একসময় এই মন্দিরে নরবলি হতো। এখনও নাকি এই মন্দিরে ব্রাহ্মণ নিজের বুক চিরে রক্ত দিয়ে পুজো করেন। সোমসার গ্রামে এলে এটি অবশ্যই একটি দ্রষ্টব্য স্থান। মুখুজ্জেমা দেখে আমরা চলে এসেছি সত্যজিৎ রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত মিশ্রদের শিব মন্দির দেখতে। 300 বছরের বেশি পুরানো এই মন্দির সম্বন্ধে আমরা জেনে নেব এই পরিবারের কর্তার মুখ থেকে। আমার নাম আদিত্য কুমার মিশ্র। মন্দির প্রায় 300 বছরের। এটা শিব মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ সত্যজিৎরা এসে এখানে এটার মানে প্লাস্টার প্যারিশ করে নিয়ে গিয়েছিলেন ওখানে, যখন এখানে শুটিং হয়েছিল ঘরে বাইরে। হ্যাঁ হ্যাঁ, তখন এই শিব মন্দিরটার ওই যে প্লাস্টার প্যারিশ করে ওইটা যেটা আছে ওটা ছাপটা নিয়ে গিয়েছিলেন। আর ওনার সঙ্গে যে আর্ট ডিরেক্টর ছিলেন অশোক বোস, উনিও ছিলেন। তা উনি এটা বললেন যে এটা আমার মনে হচ্ছে এটা পাল যুগের তৈরি। এটি মন্দিরের পিছন দিক। মন্দিরের ফলকে রামের রাজসভা টেরাকোটার মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এর ওপরেই রয়েছে সন ও তারিখ উল্লেখ করা এই ফলকটি। এখানে শকাব্দ 1784 ও কার্তিক চন্দ্র মিশ্রের নাম পাওয়া যায়। হ্যাঁ, সৌমিত্র চ্যাটার্জি, মানে যিনি ওই অ্যাক্টর। ঠিক, ভালো, খুব সুন্দর। এটা কাশীর শিব। কাশীর মণিকর্ণিকার ঘাট থেকে আমাদের যে পূর্বপুরুষ তিনি নিয়ে এসেছিলেন। ওনার নাম ছিল বোধহয় রামহরি মিশ্র। আমরা এখানকার আদিবাসী নই, আমরা নবদ্বীপের মিশ্র ফ্যামিলির। তা বহুদিন আগে, 6 পুরুষ আগে আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাম সীতার সমস্ত ইয়ে ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। মিশ্রদের শিব মন্দির দেখে আমরা দুপুরে প্রসাদ গ্রহণের জন্য মঠে পৌঁছে গেছি। থালাতে আগে থেকেই প্রসাদী ফল দেওয়া ছিল। এরপর এলো ভাত, এরপর এলো পালং শাকের তরকারি, তারপর দেওয়া হলো ডাল, এবার দেওয়া হচ্ছে লাউ দিয়ে বড়ির তরকারি আর মোচার ঘন্ট। এবার এলো পাঁপড় ভাজা, মাছের ঝাল চলে এসেছে এবারে, আর শেষ পাতে দেওয়া হলো চাটনি। দুপুরে ভরপেট খাওয়া দাওয়ার পর আমরা একটু গেস্ট হাউসের ছাদে চলে এসেছি রোদ পোয়াতে। ছাদটা খুবই সুন্দর, পারতপক্ষে ছাদে খুব একটা কেউ আসে না। আমরা বাড়ি থেকে ফোল্ডিং টুল নিয়ে এসেছি, পুতুল গ্রাম থেকে এগুলো আমরা কিনেছিলাম। সেগুলো নিয়ে রোজ দুপুরবেলা আমরা এখানে বসি। শীতের দুপুরে এরকম রোদে বসে থাকার মজাই আলাদা। ছাদের উপর থেকে শ্রীরামকৃষ্ণ মন্দির ও মঠ চত্বর খুবই সুন্দর দেখায়। মঠের পাশেই ধান শুকনো হচ্ছে দেখে আমরা চলে এসেছি।
এই জিনিস বহুকাল কাছ থেকে দেখার আমরা সুযোগ পাইনি। লাল স্বর্ণ, লাল স্বর্ণ চাল। লাল স্বর্ণ, এটা হচ্ছে লাল স্বর্ণ চাল। এই চালকে তুলে, জুতে লাগছে, এই চালকে তুলে সেদ্ধ করে তারপর একে শুকানো হচ্ছে, একদম মানে কটকটে করে শুকানো। তারপর কলে যাবে, তারপর কলে গিয়ে পালিশ হবে, ভাঙাই হবে, পালিশ হবে, তারপর তোমাদের আমাদের ঘরে ঘরে যাবে। বৃষ্টি হবে না, সাবমার্সিবল থেকে জল দিতে হবে, দিয়ে দিতে হবে। এইগুলো কি সরকারি করে দিয়েছে সাবমার্সিবল? হ্যাঁ, না সরকারি না, পাবলিকই করেছে। কিন্তু পাবলিককে পয়সা লাগবে, যেমন আমার যদি না থাকে সাবমার্সিবল আমি দিয়ে আর অন্যদের কাছে নিলাম, তাকে পয়সা লাগবে। এই করে 4000 টাকা করে লাগবে। যদি না ধান পাবো ততদিন জল দেবে দিয়ে। এগুলো সবই ধানই হবে তো? হ্যাঁ, সব ধান, এখানে যা সব ধান, এটা মাঠ সব ধান। এটা মঠের আর একটা গেট। এখান থেকে মন্দির একদম সোজাসুজি দেখা যায়। দেখো বন্ধুরা, আমার পিছনেই দেখো তাল গাছের সারি দেখা যাচ্ছে। সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই যে কবিতাটা, সেটাই মনে পড়ে। এটা মঠের একদম পাশেই। এই দেখো, এটা একদম মঠের পাশেই। দূরে ওই যে মঠের গেট আর মঠের ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে। এখানে গাছ আছে বলে আর বাকি বিল্ডিং গুলো আমরা দেখতে পাচ্ছি না, এখান থেকে গাছের একটা আড়াল পড়ে গেছে। আর পাশেই এইখানে এরকম ধান জমি, তারপরে সর্ষে, এইসব ক্ষেত রয়েছে। এখানে খুব সুন্দর সর্ষের ফুল হয়েছে, দেখো হলুদ রঙের সর্ষের ফুল। আর এইগুলো হচ্ছে কচি একদম ধান, সবে লাগিয়েছে। একজনের কাছ থেকে জানলাম এগুলো সব মিনিকেট চালের ধান, এই মানে ধান গাছ, ছোট বীজ ফেলে জাস্ট গাছগুলো বেরিয়েছে। এগুলোকে আবার অন্য জায়গায়, এইসব যে লাঙল হয়েছে যে জমিগুলোতে, সেই জমিগুলোর মধ্যে লাগানো হবে। এগুলো শীতকালীন ধান, যেগুলো গরমকালে কাটা হবে। এগুলো সেই মিনিকেট চাল। আর গরমের যে বর্ষার যে আমন ধান, সেটা সব কাটা হয়ে গেছে। এই যে খড়ের যে অংশগুলো পড়ে রয়েছে, এগুলো সেই। শীতকালে খুব সুন্দর সর্ষে ফুলও চারিদিকে হয়ে রয়েছে। এক অনবদ্য সুন্দর পরিবেশ। মঠের ধারে দুপুরবেলা এসে এগুলো খুব সুন্দরভাবে এনজয় করা যায়। আর এখানে পুরো তাল গাছ দেখো মাঠের মধ্যে সারি দিয়ে রয়েছে, বেশ ভালো। এখন বিকেল 4টে বাজে। আমরা মঠে চলে এসেছি বিকালের চা খেতে। বিকালের চায়ের পর এখন তেলে ভাজা খাওয়ার সময়। মঠের মেন গেটের ম্যাক্সিমাম 50 মিটার আগে এই তেলে ভাজার দোকানটি রয়েছে। এখানে চপ, বেগুনি, ঘুগনি, চা সবই পাওয়া যায়। বিকালে মোটামুটি 4টে থেকে শুরু করে সন্ধ্যে 7টা পর্যন্ত পাওয়া যায়, তারপরে দোকান বন্ধ হয়ে যায়।
একটু লাল এইরকম দেখে দাও, একটু লাল লাল। চপ কত করে? 5 টাকা। আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স গরম গরম আলুর চপ, খেয়ে দেখি কেমন লাগে। বেশ গরম আছে, কালকে তো আমরা একদম গরম পাইনি, আজকে চপগুলো বেশ গরম আছে, ভালো খেতে, টেস্ট আছে। টেস্ট আছে। এই যে রামকৃষ্ণ মঠ, তার উল্টো দিকে রাস্তার একদম কাছেই দেখো, ওই যে রামকৃষ্ণ মঠের চৌহদ্দি, আর আমরা এপাশেই রয়েছি চপের দোকান, বোর্ডটার যে রয়েছে তার উল্টো দিকে। কটায় খোলেন আপনাদের টাইমিং? হ্যাঁ, 4টে থেকে মোটামুটি পাওয়া যাবে। দেখতেই পাচ্ছ বেগুন কাটা চলছে, এবার তো বেগুনই হবে। আমরা এখন আলুর চপ খাওয়ার পরে এখন গরম গরম এই যে দেখতে পাচ্ছ বেগুনি খাচ্ছি, বেগুনিটা ফেটে গেছে তার জন্য স্বাদটা বেশি হবে। বেশ ভালো। এক বাটি ঘুগনি, তার সাথে আবার স্যালাড দিয়েছে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, আবার টমেটো সস। বেশ সুন্দর। হ্যাঁ বেশ স্পাইসি, বেশ ভালো খেতে, কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। 5 টাকার ঘুগনি কিন্তু কোথাও পাওয়া যায় না এই পরিমাণে। রাতের খাওয়ার সময় হয়ে গেছে, আগে থেকেই থালাতে প্রসাদী মিষ্টি দেওয়া রয়েছে। এবার এলো ভাত, এবার এলো আলু ফুলকপির তরকারি, এবার দেওয়া হলো ডাল, সবই খুব গরম গরম। আর এবার এলো শাকের তরকারি, আর আমি গাছের কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছিলাম। এই ব্লগ এখানেই শেষ করছি, নতুন ব্লগ খুব শীঘ্রই আসছে, সেখানেই দেখা হবে।